দর্শক স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। ভোটের ট্রেনের আজকের বিষয় আমরা ঠিক করেছি প্রচারণার মাঠে কথা লড়াই, এ বিষয়ে আমরা আলোচনা করব। তবে আজকেও প্রচারণার মাঠে কথা বলেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা দুজনের বক্তব্য একটু শুনে আসতে চাই আজকে তারা কি বলেছেন। এ মাটি উর্বর, মানুষ পরিশ্রমী, এই এলাকা পিছনে থাকার প্রশ্নই উঠে না। ষড়যন্ত্র করে বঞ্চিত করে পিছনে রাখা হয়েছে। 10 দলের এই সমন্বয়কে আপনারা পার্লামেন্টে পাঠান যাতে সরকার গঠন করতে পারে। আমরা কথা দিচ্ছি, শুধু নদীর জীবন ফিরে আসবে না, মানুষেরও জীবন ইনশাল্লাহ প্রাণ চঞ্চল হয়ে ফিরে আসবে। বাংলাদেশের লক্ষ লক্ষ যে তরুণ সমাজের সদস্য আছে, নারী হোক পুরুষ হোক, তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিব, তাদের পড়ালেখা শেষ হোক বা শেষ হওয়ার আগে, যাতে দেশের ভিতরেই ব্যবসা বাণিজ্য হোক অথবা দেশের বাইরে হোক, তারা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এই যে এরকম একটি ফ্যামিলি কার্ড বাংলাদেশের প্রত্যেক মা বোনদের কাছে, মাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। যেই নারীর সংসার আছে সেরকম একজন নারীর কাছে আমরা পৌঁছে দিতে চাই। দর্শক শুরুতেই জানিয়েছিলাম আজকের বিষয় প্রচারণায় কথা লয়, এই বিষয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমার সঙ্গে উপস্থিত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ ইশরাক। আমার সঙ্গে অনলাইনে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন যুক্তরাষ্ট্র ভিত্তিক আমেরিকান পোস্টের প্রধান সম্পাদক এহসান জুয়েল। আমরা আলোচনা করব। জুয়েল ভাই কিছুক্ষণের মধ্যে যুক্ত হবে, জুয়েল ভাইকে প্রশ্ন করব। শুরুতেই মোহাম্মদ ইশরাক, আপনার কাছে একটু যাই। আজকে আমরা দেখছি যে কর্মসূচি ভিত্তিক কথা বলছেন তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান, কিন্তু গতকাল পর্যন্ত আমরা দেখলাম যে এই যে 2 দিনের প্রচারণার শুরুর দিনে বেশ উত্তপ্ত হয়ে উঠল, যেটাকে বলে নির্বাচনের মাঠ। অনেকগুলো কথা, অনেকগুলো শব্দ এসেছে, গুপ্ত গুপ্ত এই কথাগুলো এসেছে, আবার চাঁদাবাজ এই কথাগুলো আসছে, ধর্ম ব্যবসা কথা আসছে। সব মিলিয়ে আপনার মূল্যায়নটা কি, যে আসলে বাংলাদেশের যে নির্বাচনী যে সংস্কৃতি, যে প্রচারণার যে সংস্কৃতি আমরা অতীতে দেখতাম সেখানেই রয়ে গেল, নাকি নতুনত্ব তৈরি হচ্ছে, নাকি আগের জায়গায় থেকে গেল? প্রথমে ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আপনি যেটা বলছেন যে প্রচারণার শুরুর দিনে আমরা কিছু উত্তপ্ত বাক্য বিনিময় দেখলাম, আবার কিছু কেয়ারফুলি চোজেন রেস্ট্রেন্টও দেখলাম। অর্থাৎ দুই পক্ষই তারা একে অপরের বিপক্ষে আপনার কামান দাগছেন, কিন্তু তারা কিন্তু সরাসরি নাম নিচ্ছেন না। এখন আমি বুঝতে পারছি অনেকে এটাতে খানিকটা শঙ্কিত এবং তারা ভাবছেন যে এটা অপসংস্কৃতি কিনা, অর্থাৎ রাজনৈতিক সংস্কৃতিটা আপনি যেরকমটা বললেন আমরা সেই তিমিরি থেকে গেলাম কিনা। কিন্তু আমি মনে করছি এটা এক দিক থেকে একটা পজিটিভ ডেভেলপমেন্ট। সেটা কেন আমি ব্যাখ্যা করি। এখানে দুইটা দিক আছে। প্রথম দিক হচ্ছে তারেক রহমান 25শে ডিসেম্বর দেশে ফেরত এসেছেন। এরপর থেকেই বাংলাদেশের গণমাধ্যমের এক অংশ, এমনকি সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির একটা অংশ এবং গণমানুষের মধ্যেও এক ধরনের চিন্তা তৈরি হয়েছে যে তিনি অলরেডি প্রধানমন্ত্রী, তার আর ভোটে জেতার দরকার নেই। এবং তার কাছ থেকে অনেকের যে প্রত্যাশা, সেটা যতটা না আপনার একজন কন্টেস্টেন্ট মাঠের ভোটের মাঠের একজন প্রতিদ্বন্দ্বীর কাছে প্রত্যাশা, তার চেয়ে অনেক বেশি অনেকটা হচ্ছে রাজ পরিবারের একজন সদস্যের কাছে যে প্রত্যাশা থাকে সেরকম প্রত্যাশা। তাই অনেকে মনে করেন উনি কেন এটা বললেন, ওনার কাছ থেকে তো এটা শোভা পায় না। আমি মনে করি তারেক রহমান এখানে একজন রাজনীতিবিদ সুলভ কাজ করেছেন। উনি নিজেকে ভোটের মাঠে নামিয়ে এনেছেন এবং ভোটের মাঠে একজন কন্টেস্টেন্ট হিসাবে যেভাবে এটাকে লড়াই করার কথা উনি সেইভাবে সেটাকে ফাইট করছেন। দ্বিতীয় দিকটা হচ্ছে উনি তো অবশ্যই জামাতের বিপক্ষেই এখন কথা বলবেন, কারণ এখানে তো তার মূল প্রতিদ্বন্দ্বী তো জামাত ইসলাম। জামাত যদি আশা করে তারেক রহমান তার বিপক্ষে কোনো কথা বলবে না, এটা তো ভুল চিন্তা। আমাদের কাছ থেকেও এটা একটা ভুল প্রত্যাশা হবে তার কাছে। কারণ উনি যদি এখন জামাতের বিপক্ষে কথা না বলে আওয়ামী লীগের বিপক্ষে কথা বলে, তার মানে তারেক রহমান এখনো জামাতকে তার প্রতিপক্ষ হিসেবে স্বীকৃতি দিচ্ছেন না, বরং তিনি মনে করছেন যে একমাত্র আওয়ামী লীগই তার যোগ্য প্রতিদ্বন্দ্বী। বরং জামাতের বিপক্ষে কথা বলার মাধ্যমে তারেক রহমান কিন্তু জামাতকে তার বিরোধী দল হিসেবে স্বীকৃতি দিলেন। এটা আমি মনে করি জামাতের জন্য একটা বড় প্রাপ্তি। জি, আপনার কাছে আমি আবার আসবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমেরিকান পোস্টের প্রধান সম্পাদক এহসান জুয়েল। জুয়েল ভাই, আপনি তো দীর্ঘদিন বাংলাদেশের সাংবাদিকতা করেছেন, বাংলাদেশের নির্বাচনের যে সংস্কৃতি সেটাও দেখেছেন, আবার আপনি যুক্তরাষ্ট্রে প্রবাসী সাংবাদিক হিসাবে কাজ করছেন, সেখানেও আপনি সেখানকার একটি জাতীয় নির্বাচনও দেখেছেন। সব মিলিয়ে আপনাকে যদি আমি একটু তুলনা করতে বলি যে এখানকার নির্বাচনী প্রচারণার যে সংস্কৃতি আর যুক্তরাষ্ট্রে বা উন্নত দেশগুলোর নির্বাচনী প্রচারণার যে সংস্কৃতি, মিল অমিলটা কোথায় আসলে? বেলাত, এখন টেলিভিশনের দর্শকদেরকে ধন্যবাদ।
মিলটা আসলে খুঁজতে যাওয়াটা অনেকটা ঠিক হবে না। ঠিক হবে না এই কারণে যে আমেরিকান নির্বাচন ব্যবস্থা এবং বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা দুটো কিন্তু অনেক বেশি পার্থক্য চোখে পড়বে। কারণ বাংলাদেশের নির্বাচন হচ্ছে দলের সাথে দলের, অর্থাৎ এইখানে পুরো বিএনপিকে পারফর্ম করতে হবে, পুরো জামাতকে পারফর্ম করতে হবে। অন্যদিকে আমেরিকার যে নির্বাচনটা হয় আমরা যেটা দেখি, এখানে আসলে একটা ব্যক্তি বের হয়ে আসেন। তিনি হয়তো 5 বছর আগে থেকে নিশ্চিত নন তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন রিপাবলিকান পার্টি অথবা ডেমোক্রেটিক পার্টি থেকে। তারপরে এই ব্যক্তির সঙ্গে ব্যক্তির পারফরমেন্সটা মানুষ আসলে বিবেচনা করে। অর্থাৎ আমরা যদি সবশেষ 2024 নির্বাচনের কথা বলি, এখানে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান প্রার্থী, অন্যদিকে কামালা হ্যারিস ডেমোক্রেটিক প্রার্থী। দুজনের মধ্যে পারফরমেন্সের বিবেচনা হয়েছে। একজন অন্যজনকে আক্রমণ করছেন, তারা দলের নীতি নিয়ে তেমন কোনো কথা বলেননি। ডেমোক্রেটিক পার্টিকে আক্রমণ করেননি, রিপাবলিকান পার্টিকে আক্রমণ করেননি। তারা পরস্পরের সাথে পরস্পরের বোঝাপড়াটা করেছেন, অর্থাৎ এখানে ব্যক্তি পারফর্ম করেছেন। অন্যদিকে বাংলাদেশে যেটি দেখা যাচ্ছে, এখানে কিন্তু তারেক রহমান এবং ডক্টর শফিকুর রহমান অর্থাৎ দুই রহমানের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে না, প্রতিযোগিতাটা হচ্ছে বিএনপি কি করবে, জামাত কি করবে। তাই নির্বাচনের শুরুতেই এই বেসিক পার্থক্যটা আমরা হয়তো একটু বুঝে নেওয়ার চেষ্টা করছি। দ্বিতীয় যে বিষয়টা হয়, এখানকার নির্বাচনের প্রচারণা এখানকার স্টাইলে হবে। অর্থাৎ এখানকার নির্বাচনের স্টাইলে যদি তারেক রহমান এখানে প্রার্থী হতেন, তাহলে তিনি কি করতেন, তিনি জোবাইদা রহমানকে নিয়ে স্টেজে উঠতেন, শুরুতে তাকে একটা হাত দিতেন, যেটি হয়তো বাংলাদেশের কালচারের সাথে পরিচিত হওয়ার কোনো সুযোগ নেই। অন্যদিকে আমরা ডাক্তার শফিকুর রহমানের স্ত্রীর নামটাও ভালো করে জানি না। অর্থাৎ এইখানে দলটা মুখ্য, আমেরিকাতে ব্যক্তি মুখ্য। তবে এখানে কি আক্রমণ হয় না? হ্যাঁ, আক্রমণ হয়। এখানকার আক্রমণের ভাষাগুলো হলো, একজন হয়তো আরেকজনকে বলছে ও খুব অলস, ও খুব নিষ্ঠুর, কিংবা সর্বোচ্চ যেটা বলছে যে একেবারে বাজে গালি হিসাবে যেটি ব্যবহার করতে পারে এখানে, সেটি হলো ও বামপন্থী কিংবা মার্কসিস্ট, এই ধরনের একটি উপমা কিংবা উপাধি দিয়ে তাকে আক্রমণ করা হয়, তার কাজগুলোকে বিবেচনা করা হয়। অর্থাৎ অলস, দুষ্ট, ওর্স্ট, হ্যাঁ, এই ধরনের শব্দগুলো ব্যবহার করা হয়। তবে কোন কোন প্রার্থী বের হয়ে আসেন যারা হয়তো অনেক ব্যক্তিগত আক্রমণের সৌজন্যতার সীমা লঙ্ঘন করেন। তিনি যদি প্রতিপক্ষ নারী হন, তাকে দুর্বল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেন, তিনি নারী, তিনি দুর্বল, তিনি পারেন না। এইভাবে আসলে আমেরিকার প্রচারণাটা চলে, যেটি হয়তো বাংলাদেশের সাথে, আপনি আপনার প্রশ্নের উত্তরে বলছি একেবারে স্পেসিফিক, সেটা হলো তুলনাটা খুব একটা যাবে না এই কারণে যে এখানেও ব্যক্তিগত আক্রমণ হবে, কিন্তু সেটি সৌজন্যতার মধ্যে থাকে। অন্যদিকে বাংলাদেশে দলগত আক্রমণ হয়, অর্থাৎ একটা দল গত 5 বছর কি করেছে, সামনের 5 বছর কি করবে, এগুলো নিয়ে আসলে দুটো দেশের প্রচারণার পার্থক্যটা। জি, জুয়েল ভাই আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন, আমরা আলোচনা করব। মোহাম্মদ ইশরাক আপনিও যুক্ত থাকুন। আমরা একটি বিরতি নেওয়ার সময় হয়েছে, বিরতির পর ফিরে এসে আমরা আবারও কথা বলবো প্রচারণার কথা লড়াই নিয়ে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। কথা বলছিলাম প্রচারণার কথা লড়াই নিয়ে। আবার একটু মোহাম্মদ ইশরাক আপনার কাছে একটু আসি। আপনি যেটা বলছেন যে এটাকে ইতিবাচক হিসেবেই দেখছেন, এই যে বিএনপি জামাতের যে বাকযুদ্ধ বা কথা লড়াই যেটাকে বলছেন, কিন্তু একটি প্রশ্ন হচ্ছে আমার, এই যে 71কে সামনে নিয়ে আসা বা গুপ্ত কথাটা বলা, নানান ইস্যুগুলো, আবার এদিকে চাঁদাবাদ শব্দটা এদিক থেকে বলা, ধর্মের কার্ডটা সামনে নিয়ে আসা, এই ব্যাপারগুলো কি বাংলাদেশের রাজনীতির জন্য পুরনো কালচার হয়ে গেল না, নাকি এটা নতুন কিছু তো আনা যেত তর্কে বা প্রতিপক্ষর জায়গা ঠিক রেখে? আপনি যেটা বলছিলেন। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সম্মানিত আরেকজন যে অতিথি আছেন তার কথার সাথে একটু দ্বিমত করতে চাই। আপনি যদি আমেরিকার নির্বাচনী প্রচারণার দিকে তাকান, তাহলেও দেখবেন আমরা যেই সৌজন্যতার কথা চিন্তা করি আমেরিকা বা পাশ্চাত্যের রাজনীতির ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, সেটা অনেক সময় আমরা আসলে খুঁজে পাই না। যেমন ধরেন, যখন বারাক ওবামা যখন নির্বাচন করতে আসলেন, তখন ক্লিন্টন পরিবারের মতন পরিবারের পক্ষ থেকে, যেখানে লিবারেল ডেমোক্রেসির ধারক বাহক বা লিবারেল ডেমোক্রেসির আইকন হিসেবে চিন্তা করা হয়, তারাও তখন ধর্ম কার্ড বারাক ওবামার বিরুদ্ধে নিয়ে এসেছিল ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে। যখন বারাক ওবামা যখন বাইবেল বেল্টে উনি যখন নির্বাচনী প্রচারণায় গেলেন, তখন বারাক ওবামা আসলে বারাক হুসেন ওবামা, তার আসলে মুসলিম রুট এখনও আছে কিনা এটা নিয়ে কিন্তু একটা আলোচনা আসলো। মামদানির ক্ষেত্রে আমরা দেখলাম যে তার প্রতিপক্ষরা এ ধরনের কথা বলেছে। আপনার আমেরিকার রাজনীতিতেও ধর্ম খুবই প্রাসঙ্গিক একটা ব্যাপার, বরং আমি বলবো বাংলাদেশের চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক। তো বাংলাদেশের জনমানুষের তার রাজনীতির ভাষা শুধুমাত্র রাজনীতির ভাষা না, তার কথা বলার ভাষা হচ্ছে
আমরা যেগুলোকে ধর্মীয় পরিভাষা হিসেবে চিহ্নিত করি। আপনি দেখবেন এমনকি হাসিনার লোকজন, শামীম ওসমান বা গুন্ডা পান্ডারাও, তারাও আপনার ধর্মীয় পরিভাষা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো খুব অবলীলায় প্রকাশ করে। কাজেই আমরা যদি মানুষের সাথে কানেক্ট করতে চাই প্রতিটা রাজনৈতিক দলকেই, তাহলে মানুষ বোঝে এমন ভাষার মাধ্যমে কিন্তু কমিউনিকেট করতে হবে। এটাকে আমি নেসেসারিলি রাজনীতিতে ধর্মের ব্যবহার মনে করি না, বরং মানুষের বোধগম্য উপায় তো তার সাথে কমিউনিকেট করতে হবে। এখন যে প্রশ্নটা সেটা হচ্ছে আমরা কিভাবে এই যে কন্টেস্টেশন, আপনার বাগযুদ্ধ যেটা বলছি, সেটাকে কিভাবে একটা সভ্যতার সীমার মধ্যে রাখবো। যতক্ষণ না পর্যন্ত ভায়োলেন্স ইরাপ্ট করছে ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট। এটা একটা মার্কার। আর একটা মার্কার হচ্ছে আমরা এটাকে যেন এমন পোলারাইজেশনের দিকে না নিয়ে যাই যাতে করে একজনের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়, বা সে যে এই দেশের নাগরিক এই বিষয়টাকে অস্বীকার করা হয়, বা সে যে মানুষ তার মনুষ্যত্বকে যে অস্বীকার করা হয়, এইটুকু যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মনে করি যে এই বিষয়গুলো স্বাভাবিক, এটা হতে থাকবে। জি, আমি আপনার কাছে আবারও আসবো। জুয়েল ভাইয়ের কাছে আরেকটু যেতে চাই। জুয়েল ভাই, আপনি একটা লেখা লিখেছিলেন তারেক রহমানের এই বক্তব্যের পরে, টাগ অফ ওয়ার, আপনি এই টার্মটা ব্যবহার করেছেন আমি দেখেছি। এই টাগ অফ ওয়ারকে যদি আপনাকে ব্যাখ্যা করতে বলি, কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ। আমি একটু ইশরাক ভাইয়ের সাথে যোগ করি, সেটা হলো ধর্মটার ব্যবহার পৃথিবী জুড়ে রাজনীতিতে থাকে। আমি আসলে ধর্ম বিষয়ে কিছুই বলিনি আর কি সে সময়। এবং এই ধর্মের ব্যবহারে আপনি যে উদাহরণটা টেনেছেন, এটি আসলে সুবিধাজনক ভাবে মানুষ ব্যবহার করে থাকে। যেমন আপনি সবশেষ নিউ ইয়র্কে মামদানি নির্বাচন নিয়ে বলছিলেন। জোরান মামদানি যিনি প্রথম মুসলিম মেয়র, এই জোরান মামদানি প্রতিপক্ষ যিনি ছিলেন অ্যান্ড্রু কুমো, তিনি কিন্তু কখনোই মামদানিকে মুসলিম হিসেবে অপপ্রচার চালাননি, বরং মামদানি নিজেকে মুসলিম হিসেবে তুলে ধরে সুযোগটা নিয়েছেন। কেমন সুযোগ নিয়েছেন? কারণ মামদানি জানে এখানকার ভোট ব্যাংকে 1 মিলিয়নের, অর্থাৎ টোটাল নিউ ইয়র্ক সিটির নির্বাচনের ভোটার যদি 5 মিলিয়ন হয়ে থাকে, তার মধ্যে 1 মিলিয়নের বেশি ভোটার আছে মুসলিম। তিনি নিজে গিয়ে পরিচয় দিয়েছেন, আমি মুসলিম, আমি মুসলিম। বারবার তার ক্যাম্পেইন থেকে বলা হয়েছে তিনি প্রথম মুসলিম মেয়র হতে যাচ্ছেন। তার মানে তিনি যখন বুঝেছেন ধর্মের এই কার্ড খেললে তার সুবিধা, তখন তিনি গিয়ে সেই পরিচয়টি দিয়েছেন যে আমি মুসলিম। হ্যাঁ, নিঃসন্দেহে এখানকার শুধু আমেরিকা নয়, 3টি উপমহাদেশ নিয়ে যে রিসার্চ হয়েছে সেখানে বলা হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র, অর্থাৎ ইকোনমি, অন্যান্য বৈশ্বিক হিসাব নিকেশ, সবচেয়ে বড় অস্ত্র হলো ধর্ম। তাই বাংলাদেশের রাজনীতিতে ধর্মের বিষয়টা আসবেই, এটা খুব স্বাভাবিক। আমরা এর আগে যাদেরকে দেখেছি হিজাব পরে ফেলতে, নাসিরুদ্দিন পাটোয়ারিকে দেখছি টুপি পরতে, এবং কদিন পর যদি তারেক রহমানও টুপি পরা শুরু করবেন না আশা করি, সেটা অস্বাভাবিক কিছু নয়। কারণ এই ধর্মের ব্যবহারটা বাংলাদেশের রাজনীতি, পৃথিবীর বিভিন্ন দেশের রাজনীতিতে যে যখন সুবিধাটা পায় তিনি সেই সুবিধাটা নিয়ে থাকেন, এবং এটা 1 নম্বর প্রভাবক হিসেবে কাজ করে। বেলায়েত, আপনি যেটি বলছিলেন যে ট্যাগ অফ ওয়ারের কথা বলছিলেন, এটা হলো এমন একটি বিষয় যে আপনাকে শুরুতেই আপনার কার্ডটা খেলে দিতে হবে। মানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড নয়, রাজনৈতিক কার্ডটা আপনাকে খেলে দিতে হবে। এবং তারেক রহমান খুব জেনে শুনে, ঠান্ডা মাথায়, পরিকল্পিতভাবে এই কাজটি করেছেন। এই কারণে বলছি, তিনি সিলেট দিয়ে তার নির্বাচনী জনসভা শুরু করেছেন প্রচারণা। তিনি কিন্তু ওই একটি জনসভায় বলেননি। প্রথম দিন তিনি 7টি জনসভা করেছেন। এই 7টি জনসভায় তিনি প্রত্যেকটি জায়গায় ধর্মের বিষয়ে, অর্থাৎ জামায়াতের বিষয়ে যে 3টি অভিযোগ তিনি তুলেছেন জামাত ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করছে। তিনি বলছেন জামাত ইসলামের 71-এর ভূমিকা আমরা দেখেছি। তিনি বলেছেন জামাত ইসলামী এনআইডি সংগ্রহ করে বিকাশের মাধ্যমে নারী ভোটারদেরকে অর্থ দিচ্ছে। এই 3টি অভিযোগ তিনি প্রত্যেকটি জনসভা, 7টি জনসভায় তিনি রিপিট করেছেন। যেখানে তিনি সর্বোচ্চ বক্তব্য রেখেছেন এই 7টির মধ্যে 33 মিনিট, কোথাও 9 মিনিট, কিন্তু কোথাও তিনি এই 3টি অভিযোগ তুলতে ভুলেননি। তার মানে তিনি একটি মাত্র জনসভায় ইচ্ছে করে এই অভিযোগটি ভুলে তুলেননি, তিনি পরিকল্পিতভাবে এবং নাটকীয়ভাবে অভিযোগগুলো তুলেছেন। এবং দেখেছেন যে তার যে বক্তব্যগুলো, তিনি কিন্তু প্রচন্ড আত্মবিশ্বাসী ছিলেন। আপনার এই কথার বাকি অংশ আমি শুনবো বিরতির পরে এসে। আমি শুনতে চাই, আমার কাছে খুব দুর্দান্ত লাগছে আপনার বিশ্লেষণটা। আমি বিরতির পরে এসে আপনার কথা শুনবো। দর্শক, আরেকটি বিরতি নিচ্ছি ভোটের ট্রেনে। আমরা আলোচনা করছিলাম প্রচারণার কথার লড়াই নিয়ে। আবার একটু এসএন জুয়েল ভাইয়ের কাছে যুক্ত হতে চাই। জুয়েল ভাই, আপনি যে বিষয়টা নিয়ে কথা বলছিলেন, টাগ অফ ওয়ার, এই আলোচনাটা যদি একটু শেষ করতেন, এটাকে আপনি কিভাবে আসলে ব্যাখ্যা করছিলেন? একেবারে সোজা বিষয়টা হলো আপনাকে শুরুতেই জিততে হবে।
অর্থাৎ আপনি আপনার নেতাকর্মীদেরকে, পুরো দেশের নেতাকর্মীদেরকে চিনিয়ে দিলেন আপনার প্রতিপক্ষকে। এই নির্বাচনে আপনার জন্য এর আগে, নির্বাচনের আগ পর্যন্ত কমন এনিমি বিএনপি এবং জামাতের ছিল আওয়ামী লীগ। এখন আপনি আপনার নেতাকর্মীদেরকে জানিয়ে দিলেন আপনার কমন এনিমি 12 ফেব্রুয়ারি পর্যন্ত, সেটি হলো জামাত। এবং এই জামাতের ব্যাপারে কথা বলার সময় যেটি তারেক রহমান করেছেন, আমি শুরু থেকে বলছিলাম যে তিনি প্রচন্ড আত্মবিশ্বাসী, প্রচন্ড পরিকল্পিতভাবে কাজটি করেছেন। এবং তার বক্তব্যের ধরনগুলো যদি আপনারা দেখেন, তিনি প্রথম দিনে 7টি জনসভায়, প্রথম 2টি জনসভা অর্থাৎ সিলেটে যেটি করেছেন এবং পরবর্তীতে সুনামগঞ্জে এবং হবিগঞ্জে যেটি করেছেন, এই 2টি জনসভায় তিনি ডায়াসে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন। পরবর্তীতে কিন্তু তিনি আর ড্যাশ ব্যবহার করেনি, তিনি জনমানুষের নেতা হতে চেয়েছেন, চাই জনমানুষের কাতারে অর্থাৎ একেবারে স্টেজে হেঁটে হেঁটে বক্তব্য দিয়েছেন। এই হেঁটে হেঁটে বক্তব্য দেওয়াটা বাংলাদেশের রাজনীতিতে এটি খুব একটা পরিচিত কোনো ধরন নয়। এটি সাধারণত আমরা দেখি মার্ক জাকারবার্গ এটি করে, ইলন মাস্ক এটি করে, বারাক ওবামা এটি করে, স্টিভ জবস এটি করে, অর্থাৎ বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান যেটি করেছে। এবং এর আগে আপনারা দেখেছেন বাংলাদেশের বিডার চেয়ারম্যান হেঁটে হেঁটে যখন ইংলিশে একটি প্রেজেন্টেশন দিলেন, সবার কাছে সেটি ব্যাপক প্রশংসিত হয়েছে। তারেক রহমান জনপ্রিয়তার সেই ধারাগুলো ধরেছেন, তিনি নেতাকর্মীদেরকে চাঙ্গা করেছেন। 12 ফেব্রুয়ারি পর্যন্ত তার নেতারা প্রতিপক্ষকে কিভাবে আক্রমণ করবে সেই অস্ত্রগুলো তিনি তুলে ধরেছেন। তিনি যে শব্দগুলো ব্যবহার করেছেন, মুনাফেক, শিরক, ধোঁকাবাজ এবং অসৎ, অর্থাৎ প্রতিপক্ষের ব্যাপারে 4টি বিশেষণ তিনি ব্যবহার করে প্রত্যেকটা নির্বাচনী আসনে তার নেতাকর্মীরা কিভাবে নির্বাচনী প্রচারণাটা চালাবেন সেটি তিনি দেখিয়ে দিয়েছেন। এবং সেটি তিনি করছেন প্রচন্ড আত্মবিশ্বাসের সঙ্গে। অর্থাৎ আগামী দিনের রাজনীতিতে তারেক রহমান 17 বছর লন্ডনে ছিলেন বলে যারা তাকে খারিজ করে দেওয়ার চেষ্টা করবেন, তারেক রহমান জানান দিচ্ছেন যে না, আমাকে খারিজ করার কোনো সুযোগ নেই, আমি ব্যক্তিগতভাবে ঝুঁকি নিচ্ছি। ব্যক্তিগতভাবে এরপর আমি জানি আমাকে কি কি বলা হতে পারে। এর মধ্যে বলা শুরু হয়ে গেছে, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরওয়ার্দ তিনি অলরেডি বলেছেন বিলেতি মুফতি এসেছেন একজন, তিনি এসে বাংলাদেশকে ধর্মীয় জ্ঞান দিচ্ছেন। এবং পরবর্তীতে এই 1/11-এর সময় 2001 থেকে 2006 বিএনপি যখন সরকার ছিলেন, তখন তারেক রহমানকে যেসব শব্দগুলো বলে সমালোচনা করা হতো, তারেক রহমান এখন সেই শব্দগুলো আবারও তার গায়ের উপর নেয়ার ঝুঁকিটা নিয়েছেন। অর্থাৎ তাকে সেই শব্দগুলো বলে আবারও, অর্থাৎ যেটি জামাতের আমির প্রথম দিন নির্বাচনী জনসভায় কিছুটা ইঙ্গিত দিয়েছেন, চাঁদাবাজি, নব্য ফেসিবাদ, ফেসিবাদের জামা পরে কেউ যদি আসে তাকে জনগণ গ্রহণ করবে না, এগুলো আসলে বিএনপিকে উদ্দেশ্য করে বলা। কেউই আসলে রাজনৈতিক সৌজন্যতার জায়গা থেকে কেউই ভাসুরের নামটি মুখে নেননি, তারা অন্য রাজনৈতিক দলের নামটি মুখে নেননি, কিন্তু জনগণের কাছে পরিষ্কার কে কাকে আক্রমণটা করছে। ইতিবাচক দিকটা একটু আপনাকে বলি, সেটা হলো জি আমরা যারা প্রবাসী থাকি শুধুমাত্র তাদের মধ্যে নয়, একেবারে দেশের মধ্যে যারা আপনারা আছেন তাদের অনেকের মধ্যেই এই শঙ্কাটা কাজ করে। আপনি যে ভোট ট্রেনটি চালু করেছেন এটি শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছবে তো, অর্থাৎ নির্বাচনটা হবে তো, কিন্তু এই নির্বাচনী উত্তাপটা এই ইঙ্গিতটা স্পষ্ট করছে ভোটটা হতে যাচ্ছে, নির্বাচনটা হতে যাচ্ছে। এবং তারা কোমর বেঁধেই নির্বাচনের প্রচারণা নেমেছেন, জোরালো ভাবে নেমেছেন। এটি একটি প্রচন্ড ইতিবাচক। ধন্যবাদ জুয়েল ভাই, আমাদেরকে একটু শেষ করতে হবে। জি জি ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, আমরা আরেকটি বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আমরা আবার যুক্ত হব আমাদের আরেকজন অতিথি রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ ইশরাকের সঙ্গে। দর্শক, স্বাগত আরেকবার দেখছেন ভোটের ট্রেন। আমরা আলোচনা করছিলাম প্রচারণার কথা, লড়াই নিয়ে। এই পর্বে আমাদের সঙ্গে যুক্ত আছেন, শুরু থেকেই ছিলেন মোহাম্মদ ইশরাক, রাজনৈতিক বিশ্লেষক। আমরা কিছুক্ষণ আগে আহসান জুয়েল ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন। আপনার কাছে সর্বশেষ যে বিষয়টি, যে প্রসঙ্গটি আমি জানতে চাই, আপনি তো বললেন বা জুয়েল ভাইও বললেন সারা পৃথিবী জুড়েই হয়তো প্রতিপক্ষকে এভাবেই নির্বাচনের মাঠে ট্রিট করা হয় বা নির্বাচন এভাবেই হয় সব কিছু। কিন্তু ভোটারদের জায়গা থেকে যদি আমি বলি, ভোটাররা কাকে বেছে নেবে সেক্ষেত্রে? যে একজন প্রার্থীকে কত মার্জিত কথা বলে সেটি ভোটারদের কাছে মুখ্য বিবেচনা হবে না? আপনার ভোটাররা কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নেয় যে ভোট দেওয়া, অর্থাৎ ভোটিং বিহেভিয়ার এবং ভোটিং বিহেভিয়ারের প্যাটার্ন, সেটা নিয়ে বহু গবেষণা হয়েছে। বাংলাদেশে ভোটিং বিহেভিয়ার প্যাটার্ন নিয়ে আমরা সর্বশেষ যে গবেষণাগুলো হয়েছে সেগুলো 2010-11 পর আর ওইভাবে সামনে আসেনি। এর মধ্যে কোনো মিনিংফুল ইলেকশন ছিল না, কাজেই এইখানে প্যাটার্নে কোনো পরিবর্তন এসেছে কিনা সেটা আমরা এখন পর্যন্ত জানি না। কিন্তু অতীতে যে সকল বিষয় দেখে মানুষ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে দেখা গেছে ইনফ্যাক্ট মানুষ অ্যাকচুয়ালি তাকে ভোট দিতে চায় যে অ্যাগ্রেসিভ। এটার ব্যাখ্যাটা কি? মানুষ দেখতে চায়
কার নিরাপত্তা প্রদানের সক্ষমতা আছে, কার মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আপনি যদি ভোটারের নিরাপত্তা, ভোট কেন্দ্রের নিরাপত্তা, ভোট বাক্সের নিরাপত্তা এবং ভোট পরবর্তী প্রেক্ষাপটে নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তাহলে আপনি যত সৎ হন, যত ভালো মানুষ হন, আপনাকে ভোটার ভোট দিবে না। একইভাবে আপনার যদি লিঙ্ক লবি ভালো না থাকে, তাহলেও ভোটার আপনাকে ভোট দিবে না। অতীতে আমরা এই প্যাটার্ন দেখেছি। বর্তমানে কি হবে সেটা এই ইলেকশনের পর আমরা হয়তো বুঝতে পারবো, এবং এরপর নিশ্চয়ই অনেক গবেষক এটা নিয়ে হয়তো গবেষণা করছেন, যেটা আমার জানা নেই। তাহলে আমরা তখন সেটা জানতে পারবো যে অ্যাকচুয়ালি তারা ইন্টারভিউগুলোতে, ফোকাস গ্রুপ ডিসকাশনগুলোর মাধ্যমে আসলে কি তথ্য পাচ্ছেন, মানুষ কি কারণে কি সব বিষয় দেখে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। কিন্তু বর্তমানে আমরা এখন যেটা দেখছি যে এখানে আপনার বিভিন্ন কম্বিনেশন দেখবেন, যে কোথাও কেউ খানিকটা অ্যাগ্রেসিভ প্রচারণা চালাবেন, কোথাও কেউ বিনয়ী রূপ হাজির করবেন। দেখেন, একই ব্যক্তি সে যখন কনস্টিটিউয়েন্সিতে যায় সে তখন টুপি পরছে, আবার সে যখন ন্যাশনাল পলিটিক্সের অংশ হিসেবে সংবাদ সম্মেলন করছে সে তখন আবার স্যুট পরছে, টাই পরছে। তো এক একখানে দেখবেন এক এক ডেমোগ্রাফির জন্য এক এক ধরনের মেসেজিং দেওয়া হবে। যে যেটা গ্রহণ করবে বা যে যেটা গ্রহণ করবে বলে ওই ক্যান্ডিডেট মনে করে, সে তখন ওই রকম ভাবেই প্রচারণা চালাবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম প্রচারণার মাঠে কথার লড়াই নিয়ে। আমাদের সঙ্গে প্রথম থেকেই যুক্ত ছিলেন দুজন অতিথি। দর্শক, এই ছিল আমাদের আজকের ভোটের ট্রেনের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।